একদিকে যেমন দিল্লির মোদি সরকার, দিল্লির বিজেপি সরকারের একটা হাত, আশীর্বাদের হাত মমতা ব্যানার্জি সরকারের মাথায় আছে। গায়ের জোরে মারধর করে সব কেড়ে কুড়ে নিতে হবে। গোটা রাজ্যের মানুষ রাত দখল করতে নেমেছিল। সেই সময়তে যারা রাত দখলের বিরোধিতা করেছিল তৃণমূল, এখন তারা বুথ দখল করছে। রাজনীতি সম্ভাবনার জায়গা, সম্ভাবনার খেলা, সম্ভাবনার ময়দান। সিপিআইএম শুধুমাত্র যে ফেসবুকে অ্যাক্টিভ, এটা খুব একটা ন্যারেটিভ, এটা একটা বস্তা পচা ন্যারেটিভ। এরকম সিরিজ অফ নেতা, এরা কখন কোন দলে থাকেন এনারা তো নিজেও জানেন না। রাজনীতিটাকে একদম মোরালিটিকে একদম মাথায় তুলে দিয়ে আজকে ব্যবসায়ের ক্ষেত্রে পরিণত করতে চেয়েছে। যে সঞ্জয় একা নয়, সঞ্জয়ের সাথে অনেক আছে, কিন্তু দুঃখের হলেও সত্যি যখনই দিদি বিপদে পড়ে মোদির হাত এসে মাথায় পড়ে। দাদা, বাংলায় যে কোনো নির্বাচন, লোকসভা হোক বা বিধানসভা হোক বা পঞ্চায়েত নির্বাচন হোক, বা গতকাল আমরা দেখলাম 6টি কেন্দ্রেই উপনির্বাচন হলো, সেখানেও সেই রক্ত, গুলি, মৃত্যু, এই ঘটনাই ঘটছে। বাংলার রাজনীতিতে বাংলার ভোট মানেই কি এই সন্ত্রাস? দেখুন, শেষ অনেকগুলো ঘটনা, তার ফলে রাজ্য জুড়ে যে আন্দোলন, লড়াই, সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছিলেন, তাতে একটা জিনিস খুব পরিষ্কার, যে আমাদের রাজ্যের যে সরকার পক্ষ তৃণমূল কংগ্রেস, তারা প্রচণ্ড প্রেশারের মধ্যে ছিল, ভয়ঙ্কর প্রেশারের মধ্যে ছিল। স্বাভাবিকভাবেই এই নির্বাচনে যদি জিততে হয়, একদিকে যেমন দিল্লির মোদি সরকার, দিল্লির বিজেপি সরকারের একটা হাত, আশীর্বাদের হাত মমতা ব্যানার্জি সরকারের মাথায় আছে। একদিকে যেমন এটা আছে, কিন্তু তার সাথেও যেটা করতে হবে, গায়ের জোরে মারধর করে সব কেড়ে কুড়ে নিতে হবে। মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে যে মানুষ আজ থেকে কিছুদিন আগে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে এই পরিমাণে রাস্তায় নেমেছিলেন, দুদিনে সরকারটাকে ছুঁড়ে ফেলে দেবে। স্বাভাবিকভাবেই মানুষের জনমত যাতে না প্রতিফলিত হয়, সেই জন্যেই এই একটা ডেসপারেট ভাব নিয়ে নির্বাচনে লড়াই করতে নামছে, রাদার দখল করতে নামছে। আজ থেকে কয়েক মাস আগে গোটা রাজ্যের মানুষ রাত দখল করতে নেমেছিল। সেই সময়তে যারা রাত দখলের বিরোধিতা করেছিল তৃণমূল, এখন তারা বুথ দখল করছে। এটাই তো বিষয়। ফলে স্বাভাবিকভাবে একটা জিনিস খুব পরিষ্কার, দেখুন, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি কিছুটা সময়ের জন্য, মানে কিছুটা সময় মানে আমি আপনাকে বলছি 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর অবধিও আপনি গায়ের জোরে করে কিছুটা অংশকে প্রভাবিত করতে পারেন, কিন্তু সেটা লং টার্মে মুখ থুবড়ে পড়তে বাধ্য। তুমি যেমনটা বলে রাত দখলের কথা, মানে বুথ দখল কি এই রাজ্যে রোখা যাবে না? দুটো বিষয়। এক হচ্ছে খড়গপুরের বিধায়ক, বিজেপির বিধায়ক হিরণবাবু, তিনি বললেন যে বিজেপির কেন্দ্রের সরকার, কেন্দ্রীয় বাহিনী, তারা দাঁড়িয়ে থেকে জিতিয়েছে তৃণমূল কংগ্রেসকে। ফলে একটা জিনিস তো খুব পরিষ্কার, যে এই যে বুথ দখল আটকাবে কে? একটা আটকাতে পারে মানুষ, বিরোধী দল, আর একটা অবশ্যই আটকানোর কথা কেন্দ্রীয় বাহিনীর। বিজেপির বিধায়কই বলছে যে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলকে জিততে সাহায্য করে, বুথ দখল করতে সাহায্য করে। ফলে খেলাটা তো খুব পরিষ্কার, যে কোনোভাবে ক্ষমতায় থাকতে হবে তৃণমূলকে এবং বিজেপিকেও। এবং বিজেপি ক্ষমতায় থাকবার জন্য প্রয়োজনে তৃণমূল যদি রাজ্যে থাকে, বিজেপি যদি কেন্দ্রে থাকে, এই একটা সহজ ফর্মুলা নিয়ে দেশ এবং রাজ্য চালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু লং টার্মে এ চলবে না। দাদা, সিপিএম আর আইএসএফকে আমরা দেখেছি ব্যাটলফিল্ডের ক্যাটালিস্ট, কিন্তু মানে রিজিওনাল ইলেকশনগুলোতে, আবার কোনো বড় ইলেকশন হলে কংগ্রেসের সঙ্গে হয়েছে। এই বিষয়টা কেন? এটা তো মানুষের মধ্যেও অনেক প্রশ্ন থাকে, বাংলার মানুষ তো কনফিউজড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখো, দুটো বিষয়। এক নাম্বার কথা হচ্ছে যে বাংলার মানুষ তার চাইতে আরও বেশি কনফিউজড এই বিষয়টা নিয়ে, যে অভিষেক ব্যানার্জিকে প্রায় জেলে পাঠিয়ে দিয়েছিল ইডি, সিবিআই, শুভেন্দু অধিকারী মিলে, সেই অভিষেক ব্যানার্জি নরওয়েতে ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে কি করে যাচ্ছেন। বাংলার মানুষ অনেক বেশি কনফিউজড এই নিয়ে। অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রী ছিলেন, বিজেপির মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। এখন তিনি সবচাইতে বেশি বিজেপিকে নিয়ে চেল্লাচিল্লি করবার চেষ্টা করছেন, চেল্লামিল্লি করবার। দেখুন, একটা বিষয় পরিষ্কার, রাজনীতি সম্ভাবনার জায়গা, সম্ভাবনার খেলা, সম্ভাবনার ময়দান। ফলে সেখানে যেহেতু এটা লোকসভা নির্বাচন নয় বা বিধানসভা নির্বাচন নয়, একটা উপনির্বাচন, এবারে প্রথম আমরা বামপন্থীদের দিক থেকে একটা পজিটিভ দিক, সিপিআইএমএল তারাও একই ছাতার তলায় এসে বৃহত্তর বাম আন্দোলনের ক্ষেত্রে একটা বড় বার্তা দিয়ে আমরা একসাথে লড়ছি। ফলত এটা যেহেতু কোনো সরকার পরিবর্তনের ইলেকশন নয়, ফলে এখানে কিছুটা এক্সপেরিমেন্ট করবার আমাদের জায়গা ছিল, সেই জায়গা থেকে এটা হয়েছে। বাট আমরা যে সিদ্ধান্ত পার্টি গ্রহণ করেছিল গোটা ভারতবর্ষের ক্ষেত্রে,
যে সমস্ত বিজেপি বিরোধী দলকে আমরা এক ছাতার তলায় নিয়ে আসবো, যাতে সংবিধানকে রক্ষা করা যায়, দেশে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাকে দেশকে বাঁচানো যায়, দেশের বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট রয়েছে তাকে বাঁচানো যায়, এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে আমরা এক জায়গায় করতে চাই। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। যেহেতু এটা উপনির্বাচন ছিল, ফলে সেই উপনির্বাচনে কিছুটা এক্সপেরিমেন্ট করা গেছে, পলিটিক্যাল এক্সপেরিমেন্ট সেটা বলা যেতে পারে। সেটা আনএথিক্যাল নয়, সেটা এথিক্যাল। বাদবাকি যে আলোচনা সেটা পার্টির আভ্যন্তরীণ। দাদা, এটা কিছু প্রভাব পড়তে পারে বাংলার বুকে? সিপিএম এর যে এই যে শূন্য তকমা বারবার দেওয়া হয়, খাতা খুলতে পারছে না যে তকমা দিতে চায়, বা বারবার বলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতেই বেশি অ্যাক্টিভ, উপনির্বাচনে কি কিছু প্রভাব পড়বে? দেখো, একটা জিনিস খুব পরিষ্কার যে সিপিআইএম শুধুমাত্র যে ফেসবুকে অ্যাক্টিভ এটা খুব একটা ন্যারেটিভ, এটা একটা বস্তা পচা ন্যারেটিভ। শেষ ইলেকশানেও বাংলার মানুষ প্রায় 6% বা তার বেশি মানুষ সিপিআইএমের জন্য ভোট করেছে। সুতরাং গোটা ইলেকটোরেটের 6% মানে অবশ্যই কম, মানে এটা বেশি নয়, বেশি হলে তো জিততাম। কিন্তু শূন্য মানে যে জনসমর্থনের দিক থেকে শূন্য তা নয়, কিন্তু শূন্য ইন দ্য সেন্স সিটে শূন্য। সেই দিক থেকে দাঁড়িয়ে আমাদের কাছে মনে হয়েছে যে এই উপনির্বাচনটা কিছুটা টেস্ট গ্রাউন্ডের মতো করে হতে পারে। কিন্তু এটাও ঠিক, যে সিটে উপনির্বাচন হয়েছে সেখানে যে বিধানসভা বা লোকসভা নির্বাচনে আমরা বিশাল হ্যাবক ভালো কিছু রেজাল্ট করেছিলাম তা নয়। বাট যে কোনো নির্বাচনে বা যে কোনো রাজনৈতিক ময়দানে অপটিমিস্টিক থাকাটাই সবচাইতে বড় বিষয়। যে ইতিবাচক ভঙ্গিমায় আমরা কতটা থাকছি, সেদিক থেকে আমরা ইতিবাচক জায়গাতেই আছি। দাদা, পুরনিয়োগ দুর্নীতিতে আজকে তলব করা হয়েছিল অর্জুন সিংকে। সেখানে দাঁড়িয়ে তিনি মন্তব্য করলেন বেরিয়ে এসে যে রাশিয়া থেকে রাসায়নিক আনা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীও ফাঁসবেন, এরকম মন্তব্য করছেন তিনি। দেখুন, অর্জুন সিং, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, তারপরে এরকম সিরিজ অফ নেতা, এরা কখন কোন দলে থাকেন এনারা তো নিজেও জানেন না। অর্জুন সিংয়ের বিরুদ্ধে পুরো দুর্নীতির অভিযোগ। তা অর্জুন সিং যে সময়তে অভিযোগ, সেই সময় অর্জুন সিং বিজেপিতে, তারপর অর্জুন সিং চলে এলেন তৃণমূলে, তারপর অর্জুন সিং আবার ভাটপাড়া ব্যারাকপুর থেকে তৃণমূল দাঁড় করানো বলে চলে গেল বিজেপিতে। রাজনীতিটাকে একটা পুরো আপনাদেরকে রাজনীতিটাকে একদম মোরালিটিকে একদম মাথায় তুলে দিয়ে আজকে ব্যবসায়ের ক্ষেত্রে পরিণত করতে চেয়েছে। ফলে অর্জুন সিংরা কি বললেন কি না বললেন সত্যি তাতে কি খুব একটা যায় আসে না। কিন্তু আবার বলছি, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের সরকার দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপর ভর করে, এ নিয়ে কোনো আমাদের ডাউট থাকতে পারে না। এতদিন স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য সবকিছুতে দুর্নীতির অভিযোগ বারে বারে শোনা গেছিল, এবারে ট্যাব কেলেঙ্কারিতেও শাসক দলের এক নেতার ছেলের নাম জড়িয়েছে। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, সব কিছু নিয়ে দুর্নীতি হচ্ছে, আমরা যদি কেউ ভেবে থাকি যে ওই সেক্টরে দুর্নীতি হয়নি, সেটা ভুল। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের আমলে একদম গরু, কয়লা, শিক্ষা থেকে শুরু করে পৌর নিয়োগ দুর্নীতি, সবটাই দুর্নীতি, এর কোনো আলাদা সেগমেন্ট নেই। মন্ত্রিসভা যেমন বিভিন্ন দপ্তরের হয়, তৃণমূলের দুর্নীতিরও বিভিন্ন দপ্তর আছে। তাই স্বাভাবিকভাবেই সেই দুর্নীতি হয়েছে, এবং দুঃখের হলেও সত্যি সেই দুর্নীতির বিষয়বস্তু বারবার হয়ে উঠতে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে। স্কুলটা দুর্নীতি করতে করতে এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, তুমি এখন দেখবে যারা মাসে 5,000, 6,000, 8-10,000 টাকাও ইনকাম করে, মানে একদম কম ইনকাম করছে, যারা খুব কষ্ট করে আছে, তারাও তাদের ছেলে মেয়েকে সরকারি স্কুলে পাঠাতে চাইছে না, বেসরকারি স্কুলে পাঠাচ্ছে। রাজ্য সরকার এই ব্যবস্থা তৈরি করেছে। দাদা, সঞ্জয় রায়, যাকে কিনা 3 মাস ধরে সিবিআই হেফাজতে থাকার পর এই শিয়ালদা কোর্টে গত সোমবার থেকে হাজিরা তাকে দেওয়া হচ্ছে, ট্রায়াল চলছে, সেখানে দাঁড়িয়ে গত 2 দিন বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তারপর থেকে তাকে এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছে, অতি সক্রিয় ব্যবস্থা রয়েছে পুলিশের, এবং যাতে কিছু মুখ না খুলতে পারে। কালকেও ইশারা করেছেন, যেখানে তিনি বলতে চেয়েছেন যে তাকে ফাঁসানো হচ্ছে এবং তাকে বলতে দেওয়া হচ্ছে না, এই মন্তব্য করেছেন। সঞ্জয়ের এই যে হঠাৎ করে মিডিয়ার সামনে বলা, সিবিআইয়ের সামনে একেবারে নিশ্চুপ, তার পাশাপাশি এই যে পুলিশের অতি সক্রিয়তা, কীভাবে দেখছেন? দেখুন, দুটো কথা। এক নম্বর, এমনটা ভাববার কোনো কারণ নেই যে সঞ্জয় একেবারে মানে নির্দোষ। সঞ্জয় দোষী, সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ আছে,
কিন্তু কথা হচ্ছে সঞ্জয় কি একাদশী, যা নিয়ে এত লড়াই এত আন্দোলন, যে একজন ব্যক্তির পক্ষে এই পরিমাণ আক্রমণ করা, এইভাবে সমস্ত ঘটনা ঘটানো কি সম্ভব? আর যদি সঞ্জয় একাই ঘটনাচক্রে ঘটনা ঘটিয়ে থাকবে, তাহলে সেই জায়গাটাকে ভেঙে ফেলা বা গোটা ঘটনাকে ধামাচাপা দেয়া, ডেড বডিকে তাড়াতাড়ি গিয়ে পুড়িয়ে দেওয়া, সেই ঘটনাই বা কেন পুলিশের অফিসাররা করতে চেয়েছিলেন? সেই ঘটনাই কেন বা আপনার তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছিলেন? এটাই তো আমাদের কথা, যে সঞ্জয় একা নয়, সঞ্জয়ের সাথে অনেক আছে। কিন্তু দুঃখের হলেও সত্যি, যখনই দিদি বিপদে পড়ে মোদির হাত এসে মাথায় পড়ে। পুলিশ যা রিপোর্ট দিল, সিবিআই তো তাকেই সমর্থন করছে। তাই এখন তো তৃণমূল বলবেই যে আমরা তো ঠিকমতো তদন্ত করেছিল আমাদের সরকার। সিবিআই তো বলবার সুযোগ করে দিচ্ছে। তাহলে এই যে সিবিআই তদন্ত হলো, তারপরে নতুন কে বেরিয়ে এলো? সে তো পুলিশই বের করেছিল, রাজ্য পুলিশই তো সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল। তাহলে সিবিআই আলটিমেটলি বেরটা কি করলো? কিছুই না। যে কারণে আমরা আবার বলছি, যতদিন দিল্লিতে বিজেপির সরকার থাকবে, ততদিন রাজ্যে মমতা ব্যানার্জির সরকার বাংলার মানুষের ক্ষতি করবে, বাংলাকে শেষ করবে, ধ্বংস করবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।